বিসমিল্লাহ। আচ্ছা, আজকে আমরা শিখব ইউনিট 2 এর লেসন 3 গল্পটি। এটা একটা নতুন সংযোজন 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। এবং গল্পটিতে এস এম সুলতান সম্পর্কিত একটি গল্প। মূলত এস এম সুলতান বাংলাদেশের একজন রিনাউন্ড পেইন্টার, মানে চিত্রশিল্পী। জয়নুল আবেদিনের মতোই একজন চিত্রশিল্পী। তারই এখানে বিভিন্ন ধরনের যে চিত্রকর্ম, তার চিত্রের বৈশিষ্ট্য কেমন ছিল, তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন, তার যে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার, বিভিন্ন দেশ-বিদেশে তার যে প্রশংসা, সেই বিষয়গুলোই এই গল্পে মূলত আলোচনা করা হয়েছে। তো আমরা একটু গল্পটাকে দেখি। এস এম সুলতান, যিনি কিনা শেখ মোহাম্মদ সুলতান নামে পরিচিত ছিলেন, তো বলছে যে Sheikh Mohammad Sultan, widely known as S.M. Sultan, was a distinguished Bangladeshi painter renowned for his distinctive personal and artistic style. এখানে দেখো, এখানে এই যে কমার মাঝখানে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে এই এস এম মোহাম্মদ শেখ মোহাম্মদ সুলতান সম্পর্কে। এখানে শেখ মোহাম্মদ সুলতান হচ্ছে একটা নাউন। নাউনের ঠিক পরেই যখন কমার মধ্যে তার ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হবে, তখন সেটিকে নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ নামে আমরা জেনে থাকি, যেটা কিনা আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে মডিফায়ার নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে কিন্তু পরীক্ষায় আসে দ্বিতীয় পত্রে। তো যাই হোক, এই ওয়াইডলি নোন অ্যাজ সুলতান, এস এম সুলতান, এটা আসলে নাউনের ঠিক পরেই বসার কারণে এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলছে, অর্থাৎ অব্যবহিত পরেই। ঠিক আছে? তো শেখ মোহাম্মদ সুলতান, যিনি কিনা ওয়াইডলি নোন অ্যাজ, মানে ব্যাপকভাবে পরিচিত ছিলেন এস এম সুলতান নামে, এখানে নোন অ্যাজ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটা মুখস্থ করে নিতে হবে। ওয়াজ আ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, তিনি ছিলেন একজন বিখ্যাত, এখানে ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশিষ্ট অথবা বিখ্যাত বাংলাদেশি চিত্র শিল্পী ছিলেন। রিনাউন্ড ফর, এই যে দেখো, রিনাউন্ড ফর, ফেমাস ফর, ওয়েল নোন ফর, এগুলো মানে হচ্ছে বিখ্যাত, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। তো বলছে তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল। ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বতন্ত্র, যেটি স্বতন্ত্র মানে হচ্ছে যেই জিনিসটা অন্য কোনো কিছুর সাথে মেলে না, ইউনিক। তার একটা স্বতন্ত্র ব্যক্তিগত এবং হচ্ছে আর্টিস্টিক স্টাইল ছিল, ব্যক্তিগত একটা স্টাইল ছিল এবং শৈল্পিক একটা স্টাইল ছিল। ঠিক আছে? যেটি কিনা কারোর সাথে মিলতো না। Born on August 1923 in যশোর, বাংলাদেশ। তিনি বাংলাদেশের যশোর জেলায় 1923 সালে আগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি তারিখের পূর্বে অন বসে, সেটাই বলছে, আর বড় জায়গার পূর্বে ইন বসে। Sultan is often remembered as a bohemian artist who traveled extensively. সুলতান কিন্তু প্রায় মানুষ তাকে স্মরণ করত। এই যে ইজ অফেন রিমেম্বার্ড, তিনি প্রায় স্মরণ হতো, তাকে মনে করা হতো অ্যাজ আ বোহেমিয়ান আর্টিস্ট, একজন ভবঘুরে মানে যার কোনো কাজ নেই, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, এরকম একজন ভবঘুরে আর্টিস্ট হিসেবে তিনি মূলত ঘুরে বেড়াতেন, সেটাই বলছে। who traveled extensively মানে ব্যাপকভাবে, যিনি কিনা ব্যাপকভাবে ঘুরে বেড়াতেন। ঠিক আছে? Despite his unique vision, ইউনিক মানে স্বতন্ত্র, ওই যে অনন্য, ভিশন মানে দৃষ্টিভঙ্গি, যদিও তার একটা স্বতন্ত্র বা ইউনিক একটা অনন্য দৃষ্টিভঙ্গি ছিল, he only achieved widespread recognition later in life. বলছে কিন্তু তিনি একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তিনি অর্জন করেছিলেন ওয়াইড স্প্রেড রেকগনিশন, বিশ্বব্যাপী স্বীকৃতি, লেটার ইন লাইফ, জীবনের শেষের ভাগে, অর্থাৎ জীবনের প্রথম অংশে তাকে অত বেশি মানুষ জানতো না, অথবা তিনি অত বিখ্যাত হন নাই, কিন্তু জীবনের শেষের দিকে এসে তিনি অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছিলেন, সেটা বলছে। His work was first showcased in Dhaka in 1976. তার যে কাজগুলো ছিল, চিত্রকর্মগুলো ছিল, প্রথমবারের মতো প্রদর্শিত হয়, এখানে শোকেসড মানে হচ্ছে প্রদর্শিত হওয়া, ঢাকাতে 1976 সালে তার কাজগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হয়।
and a significant retrospective organized by the Goethe Institute, Dhaka, in 1987 solidified his status as a major artist. এখানে কয়েকটা শব্দের মানে আগে জেনে নিই। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। রিট্রোস্পেক্টিভ, রিট্রোস্পেক্টিভ মানে হচ্ছে অতীতকালের ঘটনা, অর্থাৎ আমরা জানি যে অতীতকালে ঘটে যাওয়া এরকম বিভিন্ন কাজের কথা বলে, ঠিক আছে। তারপরে অতীতের উল্লেখযোগ্য কর্মকাণ্ড বোঝায়। গোথে ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠানের নাম। সলিডিফাইড মানে হচ্ছে শক্ত করা বা দৃঢ় করা, মজবুত করা, এগুলো, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি হিজ ওয়ার্ক। তারপর তার কাজগুলো 1976 সালে সর্বপ্রথম ঢাকাতে দেখানো হয়। অ্যান্ড আ সিগনিফিক্যান্ট রিট্রোস্পেক্টিভ, একটা তাৎপর্যপূর্ণ অতীতকালের ঘটনা দেখানো হয়, যেটা কিনা অর্গানাইজড বাই দ্য গোথে ইনস্টিটিউট, যেটা আয়োজিত হয়েছিল গোথে ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রদর্শনী অনুষ্ঠানটা যেটা আয়োজিত হয়েছিল ঢাকায় 1987 সালে, এবং এই আয়োজনটা, এই ডিসপ্লেটা সলিডিফাইড, মজবুত করে দিয়েছিল হিজ স্ট্যাটাস, তার সম্মানটাকে, তার মর্যাদাটাকে অ্যাজ মেজর আর্টিস্ট, একজন বিখ্যাত আর্টিস্ট হিসেবে, অর্থাৎ চিত্রশিল্পী হিসেবে। তার মানে ঢাকার এই ডিসপ্লেটার মাধ্যমে তিনি আরো বেশি মানুষের কাছে পরিচিত হলেন। Despite coming from an unprivileged background, unprivileged মানে হচ্ছে সুবিধা বঞ্চিত, তো despite মানে সত্ত্বেও, যদিও তিনি একটা সুবিধা বঞ্চিত পরিবার বা পটভূমি থেকে উঠে এসেছেন, এস এম সুলতান মেড হিজ মার্ক, তারপরেও এস এম সুলতান একটা চিহ্ন রেখে গিয়েছিল ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, অর্থাৎ এই চিত্র শৈলীর জগতে, থ্রু শিয়ার প্যাশন, শিয়ার মানে হচ্ছে খাঁটি, খাঁটি আবেগের মাধ্যমে, অ্যান্ড হিজ অ্যাবিলিটি, এবং তার সক্ষমতার মাধ্যমে, টু বিল্ড এন্ডুরিং কানেকশন, তিনি কি করতে পারতেন, একটা চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী, এন্ডুরিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, কানেকশন মানে সংযোগ, একটা দীর্ঘস্থায়ী কানেকশন বা সংযোগ স্থাপন করার যে দক্ষতা, এবং তার যে খাঁটি প্যাশন মানে আবেগ, সেই খাঁটি আবেগের মাধ্যমে তিনি চিত্রকর্মের যে জগৎ, সেই চিত্রকর্মের জগতে তিনি তার চিহ্ন রেখে গিয়েছেন, সেই কথা বলছে, যদিও তিনি একটা সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে এসেছেন। Although his family could not afford his education, যদিও তার পরিবার অ্যাফোর্ড করতে পারে না, অর্থাৎ ব্যয় বহন করতে পারে নাই, his education, তার শিক্ষার, at the Kolkata School of Arts, কলকাতার যে আর্টের স্কুল আছে সেটিতে পড়াশোনার খরচ যেহেতু যোগাতে পারে নাই, তারপরেও he received a special recommendation, তিনি গ্রহণ করেছিলেন একটা স্পেশাল রেকমেন্ডেশন, অর্থাৎ বিশেষ এক ধরনের সুপারিশ গ্রহণ করেছিলেন, দ্যাট অ্যালাউড হিম, যেটি তাকে সক্ষম করেছিল, টু স্টাডি দেয়ার ফর 3 years, সেখানে মোটামুটি 3 বছর স্টাডি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল তাকে। হিজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলসফিক আর্ট, তার যে খুবই সাধারণ কিন্তু গভীর দার্শনিক শিল্পকর্ম যেগুলো ছিল, এই যে ভেরি সিম্পল, খুবই সাধারণ, বাট হাইলি ফিলসফিক, কিন্তু গভীরভাবে দার্শনিক যে আর্টগুলো ছিল তার, হুইচ ফিচার্স নেচার, যেগুলোর মূল বৈশিষ্ট্য ছিল প্রকৃতি, অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষজন ছিল সেই চিত্রকর্মের মূল ফোকাস, has become the prime source of inspiration for the new generation of painters, অর্থাৎ নতুন জেনারেশনের যে পেইন্টাররা আছে, অর্থাৎ চিত্রশিল্পী যারা রয়েছে নতুন প্রজন্মের, তাদের জন্য একটা প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন হয়েছিলেন, মানে প্রধান উৎসাহের একটা প্রধান উৎস হিসেবে পরিগণিত হয়েছিলেন। তার মানে তার কাজগুলো অনেক সিম্পল ছিল, বাট কিন্তু অনেক দার্শনিক ছিল, দার্শনিক কোয়ালিটি ছিল, দর্শন গভীর একটা ভাব ছিল, এবং তার যে
চিত্রকর্মটা আছে সেই চিত্রকর্মগুলোর মধ্যে বেশিরভাগ সময় দেখা গিয়েছে প্রকৃতিকে তুলে ধরেছেন তিনি এবং বাংলাদেশের রুরাল এলাকার মানুষদেরকে তুলে ধরেছেন। যেগুলো কিনা নতুন প্রজন্মের অনেক পেইন্টার যারা আছে তাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। Sultan's characters were farmers, rural women, children, animals, and even pets. সুলতানের যে কর্মগুলো ছিল সেই চিত্রকর্মগুলোতে দেখা গিয়েছে চরিত্র হিসেবে তিনি রেখেছেন কৃষকদেরকে, রুরাল ওয়েমেন, গ্রামীণ মহিলাদেরকে, বাচ্চাদেরকে, পশু পাখিদেরকে, এমনকি গৃহস্থালীর মানে পোষা প্রাণী যেগুলি আছে সেগুলোকে। পেটস মানে হচ্ছে গৃহস্থালীর পোষা প্রাণী। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিংস, তার যে চিত্রকর্মগুলো আছে বা ছবিগুলো আছে, আঁকা ছবি, সেগুলোর যে মূল বৈশিষ্ট্য, মেইন ফিচার, মূল বৈশিষ্ট্য ইজ দ্য মাস্কুলার ফার্মার্স, অর্থাৎ পেশিবহুল কৃষক। এই যে দেখো, এই যে এই ফার্মারটা দেখতে দেখো কিরকম পেশি, মনে হচ্ছে বডি বিল্ডার এক একজন, ঠিক আছে, জিমনেশিয়ামে গিয়ে বডি টডি বিল্ড করে নিয়ে এখানে কাজ করতে এসছে, এরকম মনে হচ্ছে। তার মানে তার পেইন্টিংয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে মাস্কুলার, অর্থাৎ পেশিবহুল ফার্মাররা, উইথ এক্সটেন্সিভ মাসলস। এক্সটেন্সিভ মানে ব্যাপক পরিমাণ, তীব্র পরিমাণ তাদের পেশি ছিল, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্যাচার। গডলি মানে ঐশ্বরিক, মানে একটা কি বলবো, পৌরাণিক একটা, মানে হিরো টাইপের ফিজিক্যাল একটা গঠন ছিল, শারীরিক গঠন ছিল তাদের, ঠিক আছে। স্ট্যাচার এখানে সম্মানের কথা বলছে বা গঠনের কথা বলছে। হুইচ মেক হিজ ফার্মার্স, যেই বৈশিষ্ট্যগুলো তার ফার্মারদেরকে অর্থাৎ কৃষকদেরকে লার্জার বানিয়ে দিয়েছে, লার্জার আরো উঁচু বানিয়ে দিয়েছে দেন লাইফ, জীবনের থেকেও উঁচু বানিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে ফার্মারদের শরীর, সুঠাম দেহ, এই গঠনগুলোই এই ফার্মারদেরকে তাদের জীবনের চাইতে বেশি বড় বানিয়ে দিয়েছে, সেই কথা বলছে। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস। সুলতান মানে যে কাজগুলো তিনি শেষ করে ফেলেছেন এর আগে, সেই কাজগুলোর যত্ন খুবই কম নিয়েছেন তিনি। শেষ হয়ে গিয়েছে, ওটা নিয়ে আর কোনো তিনি মাথা ঘামান নাই। নতুন কোনো কিছু নিয়ে মাথা ঘামিয়েছে, ওইটা নিয়ে আর কোনো চিন্তাভাবনা করেন নাই। অ্যান্ড মেনি আর লস্ট, তার যে পূর্বের কাজগুলো যেগুলো শেষ হয়ে গিয়েছে তার মধ্যে অনেক কাজ কিন্তু হারিয়েও গিয়েছে, সেই কথা বলছে, ঠিক আছে। হারিয়ে যাওয়া মানে হচ্ছে সেগুলো লোক সম্মুখে আর আসে না, মানে সেগুলো নিয়ে মানুষ কথা বলে না, ওগুলো বিখ্যাত হয় নাই, বিষয়টা এরকম। হি ওয়াজ আনকনসার্নড অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস দ্যাট উড প্রিজার্ভ। তিনি অনেক বেশি উদাসীন ছিলেন। আনকনসার্নড অ্যাবাউট মানে উদাসীন, ঠিক আছে। কিসের ব্যাপারে উদাসীন ছিলেন? ইউজিং ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করার ব্যাপারে, দ্যাট উড প্রিজার্ভ, যেগুলো আসলে তার এই চিত্রগুলোকে বা তার যেই কাজগুলো সেগুলোকে সংরক্ষণ করে রাখবে। অর্থাৎ তার যে কাজগুলো তিনি কাজ করেছেন সেই কাজগুলোতে এমন কিছু ব্যবহার করতেন, যেই সেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার কারণে তার এই কাজগুলো দীর্ঘদিন হয়তো রক্ষণাবেক্ষণ করা যেত, কিন্তু তিনি এই ম্যাটেরিয়ালগুলো তার চিত্রকর্মের মধ্যে ব্যবহার করার ব্যাপারে খুবই উদাসীন ছিল, ঠিক আছে, যত্ন নিতেন না, যার কারণে তার এই জিনিসগুলো হারিয়ে গিয়েছে বা মুছে গিয়েছে বা কিছু একটা হয়েছে আর কি। সুলতান সং, সুলতানের যে গানগুলো ছিল, ওয়াজ নেভার অ্যাবাউট আ লেগেসি, এগুলো কখনোই কোনো উত্তরাধিকার সম্পর্কে ছিল না। লেগেসি মানে উত্তরাধিকার। অফ আর্ট ওয়ার্ক, অর্থাৎ শিল্পকর্মের যে উত্তরাধিকার আছে, শিল্পকর্মের যে উত্তরাধিকার সেটি নিয়ে ছিল না, বাট অফ আইডিয়াস, কিন্তু ধারণা বা ভাবনার ব্যাপারে ছিল। সুলতানের গানগুলো মূলত চিত্রকর্মগুলোকে যে দীর্ঘস্থায়ী করে রাখবে, লেগেসি মানে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারা পরে আসবে তারাও পাবে, তারাও দেখতে পাবে, এরকম ছিল না। মূলত আইডিয়া, ভাবনার উপর ছিল। তিনি ভাবনাকে নিয়ে বেশি কাজ করেছেন, সেই কথা বলছে। তারপরে এই অংশে আমরা দেখতে পাবো যে তার বিভিন্ন জায়গায় যে ফেমাসিটি সেগুলোর ব্যাপারে বিভিন্ন পত্রিকা তাকে মানে কাভার করার চেষ্টা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশে তিনি অনেক পুরস্কার পেয়েছেন, বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছেন, সেই কথাগুলো এখানে বলছে। অ্যাপার্ট ফ্রম, এছাড়াও, অ্যাপার্ট ফ্রম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, অর্থাৎ বিং অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত হওয়া, অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও, পুরস্কৃত হওয়া ছাড়াও
প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, সম্মানসূচক, প্রেস্টিজিয়াস মানে সম্মানসূচক, অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, সম্মানসূচক পুরস্কার দ্বারা পুরস্কৃত হওয়া ছাড়াও অ্যাকোলেডস, বিভিন্ন ধরনের, অ্যাকোলেড মানে হচ্ছে আমরা জানি প্রশংসা, বিভিন্ন ধরনের প্রশংসা পাওয়া সত্ত্বেও অ্যান্ড বিং ফিচার্ড, এবং স্বীকৃতি পাওয়া সত্ত্বেও, এই যে বিং ফিচার্ড, স্বীকৃতি পাওয়া সত্ত্বেও ইন টপ আর্ট ইনস্টিটিউশনস, বিভিন্ন ধরনের উচ্চ আর্ট ইনস্টিটিউশন অর্থাৎ শিল্প কর্ম শেখানো হয় এমন প্রতিষ্ঠানগুলোতে তিনি স্বীকৃতি পেয়েছেন, বিভিন্ন সম্মান পেয়েছেন, বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এগুলো পাওয়া সত্ত্বেও সুলতান রিসিভড, সুলতান গ্রহণ করেছিলেন ওয়াইড প্রেস কাভারেজ, বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী সংবাদপত্র তাকে নিয়ে আলোচনা সমালোচনা এবং কাভারেজ করেছে। অ্যান্ড লডেটরি ক্রিটিক্যাল রিভিউজ, এখানে লডেটরি মানে প্রশংসাসূচক, ক্রিটিক্যাল রিভিউজ মানে হচ্ছে সমালোচনা, অথবা তোমার হচ্ছে কি বলে এটাকে, পর্যালোচনা, ঠিক আছে, ক্রিটিক্যাল রিভিউজ মানে পর্যালোচনা, প্রশংসাসূচক বিভিন্ন ধরনের পর্যালোচনা করেছে এই বিভিন্ন ধরনের পত্রিকাগুলো। সেই পত্রিকাগুলো কি কি তিনি সমালোচনা কি বলে প্রশংসাসূচক সমালোচনা পেয়েছেন কোথায় থেকে? ইন রিনাউন্ড নিউজ পেপার্স, রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত বিখ্যাত কিছু নিউজ পেপারের মধ্যে তাকে নিয়ে প্রশংসাসূচক সমালোচনা করা হয় এবং তাকে বিশ্বব্যাপী এই সংবাদপত্রের মধ্যে কাভার করা হয়। ঠিক আছে, এই পুরস্কারগুলো স্বীকৃতিগুলো পাওয়া সত্ত্বেও তিনি সারা বিশ্বব্যাপী বিভিন্ন নিউজ পেপার থেকে সম্মানসূচক এবং প্রশংসাসূচক পর্যালোচনার পেয়েছেন। যেই পত্রিকাগুলো, যেমন কি কি পত্রিকা? দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এগুলো হচ্ছে আমেরিকান নিউজ পেপার। তারপরে দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, এগুলো হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের নিউজ পেপার। এই তিনটা, টেলিগ্রাফ, দ্য টাইমস অ্যান্ড দ্য গার্ডিয়ান, এগুলো। আর লি মন্দে, এটা হচ্ছে ফ্রান্সের একটা নিউজ পেপার। ঠিক আছে, এই যে পত্রিকার নামগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান কিংবা বিভিন্ন জায়গায় তুলে দিতে পারে যে এটা কি আসলে, এটা কোন দেশের পত্রিকা, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে পরীক্ষা দেব তাদের জন্য কিন্তু আমি বারবার বলি যে ইংলিশ যে ফর টুডে বইটা যেটা আছে আমাদের জন্য, ইএফটি, সেটি কিন্তু একটা মোটামুটি একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা ইয়া। আর যারা বিইউপিতে মানে পরীক্ষা দিবেন, বিশেষ করে খ ইউনিটে আর্টসের জন্য, তাদের জন্য কিন্তু এই যে 40টা মার্কের মধ্যে 30-32টা মার্ক ইংলিশে দেখা যাবে টেক্সট বুক থেকে আসে। তো কাজেই খুবই ভালো করে এটারে বিষয়গুলো মানে মনে রাখতে হবে। অ্যান্ড মেনি মোর, এবং আরো কতই না পত্রিকা তাকে নিয়ে এই সমালোচনা করেছেন, বা মানে তোমার হচ্ছে প্রশংসাসূচক সমালোচনা করেছেন। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, এখানে অ্যাক্লেইম মানে প্রশংসিত হওয়া। ঠিক আছে, তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন অ্যাজ আ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশনস, একজন মহান চিত্রশিল্পী হিসেবে, অফ ক্লাসিক ডাইমেনশন। ক্লাসিক ডাইমেনশন মানে হচ্ছে কালজয়ী মাত্রা। ঠিক আছে, যেটাকে কালকে জয় করে ফেলেছে এরকম একটা কালজয়ী মাত্রার যে মহান পেইন্টার আছে, সেই হিসেবে তিনি সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। সুলতান রিসিভড 21 পদক, তিনি 21 পদক পেয়েছিলেন, স্বাধীনতা পদক পেয়েছিলেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক পেয়েছিলেন, অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, এবং অন্যান্য প্রশংসাসূচক যে অ্যাওয়ার্ডগুলো, পুরস্কারগুলো আছে সেগুলোও পেয়েছেন। তো যাই হোক, এখানে 2 নম্বরে একটা জিনিস বলছে যে ওয়াচ অ্যাক্লেইমড ডাইরেক্টর তারেক মাসুদস ডকুমেন্টারি, একজন প্রশংসিত ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর যিনি আছেন তার নাম তারেক মাসুদ, তিনি একটা ডকুমেন্টারি তৈরি করেছেন, অর্থাৎ প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, যার নাম ছিল আদম সুরত, হুইচ ইজ বেসড অন এস এম সুলতান, যেটা মূলত এস এম সুলতানের উপর ভিত্তি করে বানানো হয়েছে। অ্যান্ড রাইট হাউ ইউ ফেল্ট আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, এবং তুমি লেখো কীরকম অনুভূতি হলো তোমার এই ডকুমেন্টারিকে
দেখার পরে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, এই কিউআর কোডটা সার্চ করলেই তুমি ইউটিউব চ্যানেলে চলে যাবা, মানে ইউটিউবের ওই ভিডিওটা দেখে চলে যেতে পারো। অর্থাৎ তুমি এস এম সুলতান সম্পর্কে আরো বিস্তারিত জানার ব্যাপারে তুমি কিন্তু এই লিঙ্কে গিয়ে তারেক মাসুদের ওই ডকুমেন্টারিটা, অর্থাৎ আদম সুরত নামের ডকুমেন্টারিটা তুমি দেখে তার ব্যাপারে বিস্তারিত ধারণা নিতে পারো। ঠিক আছে?